ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভারতীয় সংবিধানের কয়েকটি চ্যাপ্টার পড়েছিলাম। আজকে তার নেক্সট চ্যাপ্টার হলো মৌলিক অধিকার। সবাই জানো অধিকার, ঠিক আছে? তো এই অধিকারটা কি এবং ভারতীয় সংবিধানে যে কি অধিকারের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে বলি যে মৌলিক অধিকার কি। তোমাদের মনে মনে একটা কোশ্চেন হতে পারে যে মৌলিক অধিকার কি, যেটাকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়। তাহলে মৌলিক অধিকার কি বলে দেখি। ভারতীয় নাগরিকদের স্বাধীনভাবে এবং মর্যাদার সাথে যদি বেঁচে থাকতে হয়, তার জন্য কিছু অধিকার ভারতের সংবিধান কিন্তু নিশ্চিত করেছে প্রত্যেকটা নাগরিকের জন্য। তাহলে আমরা বলতে পারি কি না, এমন কিছু অধিকার যেগুলো ছাড়া মানুষ স্বাধীনভাবে ও সম্মানের সঙ্গে বাঁচতে পারে না, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের বলা হয় মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কীরকম? ধরো, আমি নিজের মতামত প্রকাশ করব, সেটা হচ্ছে একটা মৌলিক অধিকার। আমার নিজের মতামত আমি প্রকাশ করব, সেটা কিন্তু আমার মৌলিক অধিকার। এটা হচ্ছে স্বাধীনতার অধিকার, তাই না? এবার ধরো, তোমাকে কেউ জোর করে কাজ করাচ্ছে, তুমি করবে না, ঠিক আছে। এই যে জোর করে কাজ করানোটা বা কাজ করা যাবে না, এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। অর্থাৎ এই যে কিছু অধিকার ভারতীয় সংবিধান আমাদের দিয়ে রেখেছে, সেই অধিকারগুলো হচ্ছে কি না, হচ্ছে মৌলিক অধিকার। ধরো, তো এই মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ করে, ধরো সরকার বা কেউ তোমাকে জোর করে তোমার কাছ থেকে ভারতীয় সংবিধান যে সমস্ত মৌলিক অধিকারগুলি তোমাকে প্রদান করেছে সেগুলো ক্ষুণ্ণ করেছে, অর্থাৎ সেগুলো না মেনে তোমাকে তার বিরুদ্ধে যেতে বলেছে। ধরো, তুমি জোর করে কাজ করা যাবে না, তুমি করছো না, কিন্তু তোমাকে জোর করে কাজ করানো হচ্ছে, এটা শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে এটা কিন্তু করা যাবে না। এর জন্য তোমার যদি মনে হয় যে না, আমার মৌলিক অধিকার কি হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে কিন্তু তুমি সরাসরি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারো। বোঝা গেছে? এরপরে চলো আমরা দেখব যে কি কি মৌলিক অধিকার আছে, এখান থেকে কী ধরনের কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই যে পার্টটা বললাম সেটা তোমাদের জাস্ট বোঝার জন্য। নেক্সট পার্টে দেখো কি আছে, বলেছে যে মৌলিক অধিকার সংবিধানের 12 থেকে 35 পার্ট 3-তে উল্লেখ থাকে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় বারবার ধরে বলে যে মৌলিক অধিকার ভারতের সংবিধানে কত নম্বর ধারাতে আছে, না অ্যান্সার করবে 12 থেকে 35 এবং পার্ট হচ্ছে 3 নম্বর পার্ট আছে। ওকে, ভাগ যেটা বলি। তারপর দেখো, মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কোথা থেকে নেওয়া হয়েছে, বারবার ধরে কোশ্চেন পড়ে কোথা থেকে নেওয়া হয়েছে, না আমেরিকা থেকে কিন্তু এটা কিন্তু নেওয়া হয়েছে মৌলিক অধিকার এর ধারণা। পরের পয়েন্টে দিয়েছে মৌলিক অধিকার নাগরিকদের সংরক্ষণ হলো আইন। অর্থাৎ তোমাকে একটু আগেই যেটা বললাম, যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় বা তোমার মনে হয় যে মৌলিক অধিকার তোমাকে ক্ষুণ্ণ করাচ্ছে, তাহলে কিন্তু তুমি সরাসরি আইনের পদক্ষেপ নিতে পারো। অর্থাৎ তুমি সরাসরি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারো যে আমার মৌলিক অধিকার কিন্তু খর্ব হচ্ছে বলে। ওকে, এরপর দেখো, যখন ভারতের সংবিধান রচনা করা হয় তখন কটা ছিল? মোট 7টা মৌলিক অধিকার কিন্তু ছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা কিন্তু মৌলিক অধিকার বাদ দেওয়া হয়েছে। তাহলে পড়ে রইল কটা? 6টা। তাহলে তোমাকে পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে ভারতীয় সংবিধানের বর্তমানে কটা মৌলিক অধিকার রয়েছে, তাহলে অ্যান্সার করবে বর্তমানে 6টা মৌলিক অধিকার কিন্তু রয়েছে। আর আগে কটা ছিল? আগে কিন্তু ছিল 7টা। এই কোশ্চেনটা কিন্তু বারবার ধরে পরীক্ষায় দেয়। এই যে 6টা মৌলিক অধিকার সম্পর্কে আমরা পড়ব এবং খুব ভালো করে জানবো যে কোনটা মৌলিক অধিকার, কোনটা মৌলিক অধিকার কিন্তু নয়। এবং এখান থেকে যে আর্টিকেল আমি বললাম 12 থেকে 35, এই 12 থেকে 35টা আর্টিকেল কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই আর্টিকেল যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট আর্টিকেল থেকে কোশ্চেন দেয়। প্রথমে দেখো, 6টা মৌলিক অধিকারের মধ্যে প্রথমে কি রয়েছে? প্রথম বলছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। আমরা এগুলো আসবো, আলোচনায় আসছি, আগে জাস্ট দেখে নিই এটা। তারপরে বলেছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। কত ধারা? 19 থেকে 22। এগুলো মুখস্থ করতে হবে। যে সাম্যের অধিকার কত? না 14 থেকে 18। স্বাধীনতার অধিকার কত? না 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার,
রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, সেটা হচ্ছে 23-24। ওকে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কত? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা হচ্ছে 25-29। এগুলো প্রত্যেকটা কিন্তু ধরে ধরে কোশ্চেন আসে। তোমাকে বলবে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে, সেখানে অপশান থাকে 25-29, 23-24, 19-22, এরকম কিন্তু অপশান কিন্তু থাকে। তাহলে এগুলো কিন্তু তুমি অবশ্যই খেয়াল করবে, বা তোমরা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখো, সেখানে এই কোশ্চেনগুলোই কিন্তু দেখতে পাবে। পরে দেওয়া আছে দেখো, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এটা হচ্ছে 29-31 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট। এবং সংবিধানের প্রতিকার লাভের অধিকার, রাইট টু কনস্টিটিউশন রেমেডিজ, এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল 32কে বলা হয় সংবিধানের আত্মা বলা হয়। ওকে, এটাকে মিনি কনস্টিটিউশনে বলা হয়, কারণ এখানে অনেক কি হয়েছে না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে। ওকে, এটা মিনি কনস্টিটিউশন বলা হয়। পরীক্ষা কোশ্চেন পড়ে যে সংবিধানের কোন ধারাটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, তাহলে অ্যান্সার করবে কিন্তু 32। ওকে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? এই দেখো, এই যে আমরা 6টা অধিকার পড়লাম, যে মৌলিক অধিকার, এই 6টা মৌলিক অধিকার বাদ দিয়েও বললাম যে আরেকটা মৌলিক অধিকার কিন্তু ছিল। সে আরেকটা মৌলিক অধিকার কি ছিল না, যে সম্পত্তির অধিকার, এটা আগে ছিল। রাইট টু প্রপার্টি, এটা হচ্ছে আগে ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে কিন্তু বাদ দেওয়া হয়। পরীক্ষায় কোশ্চেন পড়বে যে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি কত নম্বর ধারাতে ছিল এবং কখন বাদ দেওয়া হয়, তাহলে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়। এবং বর্তমানে একটা হচ্ছে লিগেল রাইট, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, যেটা লিগেল রাইট কিন্তু এই হচ্ছে আইনি অধিকারটি। আর ধারা কত না 300A, পার্ট নাম্বার হচ্ছে 12। এই পার্টটা কিন্তু অবশ্যই খেয়াল করবে যে আর্টিকেল 300A, পার্ট নাম্বার হচ্ছে 12। এবং বর্তমানে পরীক্ষায় কোশ্চেন পড়ে কিরকম, যে সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার, তাহলে বর্তমানে হচ্ছে এটা একটি লিগেল রাইট বা আইনি অধিকার। ওকে, তাহলে বর্তমানে টোটাল ফান্ডামেন্টাল রাইট কটা হলো? ফান্ডামেন্টাল রাইট পেলাম আমরা 6টা, কিন্তু ফান্ডামেন্টাল রাইট অলরেডি পেলাম। ওকে, এই 6টা ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমরা পড়বো। তাহলে ফার্স্টে দেখো আমি দিয়েছি যে সমতার অধিকার, প্রথমে পড়লে 14-18, আর্টিকেল 14-18 আমরা এইভাবেই পড়বো। এবং প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু এখানে কোশ্চেন তুমি কিন্তু মাথায় ঢুকবে না, শুধু মুখস্থ করলে কিন্তু এখানে এই কোশ্চেনগুলো অ্যান্সার পাওয়া যাবে না। ওকে, ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট পয়েন্ট দিয়েছে দেখো, অনুচ্ছেদ 14তে কি বলা হয়েছে দেখো, আইনের চোখে, আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান, বলতে পারি কেউ আইনের কিন্তু ঊর্ধ্বে আমরা নই। ক্লিয়ার, এটাই বোঝাতে চাইছে। আইনের দৃষ্টিতে সমান বলতে কি বোঝাতে চাইছে, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে কিন্তু নয়। এবং এই যে আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল, এই যে ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে না, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। খাতায় কিন্তু এগুলো লিখে রাখবে, যতগুলো কথা বললাম খুবই ইম্পর্টেন্ট, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবং আরেকটা দেখো, আইনের সমান সুরক্ষা, ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই ইকুয়াল প্রোটেকশন অফ ল এর মানে কি, ধরো একই পরিস্থিতি হলো, ঠিক আছে, আমি একজন সাধারণ মানুষ এবং কোনো একজন মানে প্রভাবশালী ব্যক্তি, তাহলে যে পরিস্থিতিতে, একটা ধরো পরিস্থিতিতে আমি পড়েছি, সেই পরিস্থিতিতে আমার আইন যেমনভাবে আমাকে দেখবে, ঠিক একইভাবে সেই প্রভাবশালী ব্যক্তির উপরেও কিন্তু প্রয়োগ সেভাবে হবে। এরকম হবে না যে আমি গরিব বা আমার কেউ নেই, তার জন্য কিন্তু আমার বেশি শাস্তি একই অপরাধের জন্য, অথচ যার প্রভাবশালী ব্যক্তি তার ক্ষেত্রে একই অপরাধের জন্য আলাদা আইন, এটা কিন্তু হবে না। ওকে, তাহলে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটার মানে হচ্ছে কি না, যেই পরিস্থিতি হোক, মানে একই পরিস্থিতিতে সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। ঠিক আছে, এবং এইটা রাষ্ট্র কিন্তু সমানভাবে কিন্তু সুরক্ষা কিন্তু দেবে। বোঝা যেতে পারলাম? এখানে ধনী গরিব, শাসক, যারা মানে সবাই আর কি আইনের অধীনে আর কি। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই। ক্লিয়ার? কিন্তু এবং এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস থেকে নেওয়া হয়েছে। বুঝাতে পারলাম? ইউএস থেকে নেওয়া হয়েছে। তাহলে বললাম যে আইনের দৃষ্টিতে সমানতা, ইকুয়ালিটি ল বিফোর ল, এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? এটাতে নেওয়া হয়েছে বললাম যে ব্রিটেন থেকে। আর আইনের সমান সুরক্ষা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএস থেকে নেওয়া কিন্তু হয়েছে।
এরপর দেখো এখানে এই যে বললাম না যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এখানে কিন্তু একটু এক্সেপশন কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমরা দেখব প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং এবং গভর্নর যারা আছেন এনাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এনারা যখন পদে থাকবেন তখন তাদের কিন্তু অ্যারেস্ট করা যাবে না, তাদের কাজের কৈফিয়ত তারা কিন্তু দিতে কিন্তু বাধ্য নয়, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এক্সেপশন হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি, গভর্নর, এনারা কিন্তু হচ্ছে এক্সেপশন এইটার থেকে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো 15 নম্বর আর্টিকেলে কি বললাম, তাহলে 14 নম্বর আর্টিকেলে কি বললাম না আইনের চোখে সবাই সমান। ওকে, 15 নম্বর আর্টিকেলে কি বলা আছে দেখো, নাগরিকের বিরুদ্ধে নির্দিষ্ট ভিত্তিতে বৈষম্যকে নিষিদ্ধ করা। অর্থাৎ কি বলতে চাইছি বলো দেখিনি, যে ভারতের নাগরিকের বিরুদ্ধে নির্দিষ্ট ভিত্তিতে বৈষম্যকে কি করা, নিষিদ্ধ করা। অর্থাৎ আমি যদি বলি ধরো রাষ্ট্র অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ মানে কি শুধুমাত্র মানে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য কিন্তু করতে পারবে না। ওকে, কোনো বৈষম্য কিন্তু করতে পারবে না, এটাই কিন্তু আর্টিকেল 15-তে বলা আছে যে ভারতের নাগরিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা। এই যে নির্দিষ্ট বলতাম, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাত, এগুলোর মাধ্যমে কিন্তু কাউকে কিন্তু আমরা কিছু করা যাবে না। ক্লিয়ার? এরপর দেখো আর্টিকেল 16-তে কি বলা আছে। আর্টিকেল 16-তে বলা আছে সরকারি চাকরি বা রাষ্ট্রে নিয়োগের সকল নাগরিকের জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ কি বলতে চাইছি, রাষ্ট্রের অধীনে যারা সরকারি চাকরি করবে বা বেসরকারি চাকরি করবে সকল নাগরিকের জন্য কিন্তু এখানে কি হবে, এখানে সমান সুযোগ কিন্তু নিশ্চয়তা করা অবশ্যই কিন্তু থাকবে। এখানে দেখো এক্সেপশন হচ্ছে, এক্সেপশন নয়, এখানে 16-র যদি আমি কি বলি 4-এ দেখো পার্ট 4, 16, এটা তো 16 পড়েছে, অনুচ্ছেদ 16-4 কি বলা আছে দেখো, এখানে কিন্তু বলা আছে এসসি এসটিদের জন্য রিজার্ভেশন। অর্থাৎ যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের হাত ধরে, ঠিক আছে, টেনে তোলার জন্য কি হয়েছে না এসসি এসটিদের জন্য সংরক্ষণের কিন্তু ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ওকে, এরপর দেখো 17, খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু করো আর না করো 17 আর 18টা দুটো অবশ্যই কিন্তু খেয়াল করবে। 17 হচ্ছে অস্পৃশ্যতা, ঠিক আছে। আচ্ছা, আনটাচেবিলিটি, ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে না তোমাদের আনটাচেবিলিটি পড়াটি কার লেখা, আনটাচেবিলিটি কার লেখা, সেটা হচ্ছে মুল্ক রাজ আনন্দের লেখা। সে আনটাচেবিলিটি কি, আচ্ছা বলো দেখিনি আনটাচেবিলিটি কি, ঠিক আছে, বা অস্পৃশ্যতা বলতে তুমি কি বুঝো বলো দেখিনি। ধরো অস্পৃশ্যতা বলতে আমরা বলবো না জাতিভিত্তিক যে সামাজিক প্রথা অনুসারে কিছু মানুষকে, ঠিক আছে, দূর করে দেওয়া, মানে মানে কোনো সমাজের কোনো জায়গার থেকে দূর করে দেওয়া, ঠিক আছে, তাদেরকে অংশগ্রহণ করতে না পারা, ঠিক আছে, তাকে কি বলা হয় না হচ্ছে অস্পৃশ্যতা বলা হয়। ওকে, এই যে প্রথাটা সেটা সম্পূর্ণভাবে বিলুপ করা। আমরা আমি আমি নিজের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এখনও আমরা একবিংশ শতাব্দীতে 2026-এ দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখনও এই আনটাচেবিলিটিকে এখনও ধরে রেখেছে। প্রত্যুষিত গ্রামে তুমি যদি যাও সেখানে কিন্তু এই প্রথাটা আজও কিন্তু আছে। কোনো মন্দিরে, ঠিক আছে, ভালো মানে নিচু যারা বর্ণের মানুষ তাদের কি মন্দিরে উঠতে দেওয়া হয় না, তাদেরকে ছোঁয় না, ঠিক আছে, তাদের ঘর যায় না, তাদের বাড়িঘর আসা যাওয়া নেই, এরকম কিন্তু ঘটনা কিন্তু এখনও মানে বিরল নয়, ঠিক আছে, এগুলো কিন্তু এখনও দেখা যায়। অথচ আমরা মডার্ন, নিজেদেরকে অনেক মডার্ন ভাবি, কিন্তু এটা এখনও কিন্তু হয়। ওকে, তো এই যে মানে জাত বা জন্মগত কারণে কোনো মানুষকে না ছুতে না দেওয়া, ঠিক আছে, ছুঁই ভাব একটা থাকা, ঠিক আছে, সামাজিকভাবে তাকে বর্জন করে দেওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইন বিরোধী। ওকে, এবং এই যে আইন বিরোধী এটাই হচ্ছে কি না এটাকে দূর করার জন্য কি হয়েছিল না আর্টিকেল 17 কিন্তু বলা আছে যে আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে। ওকে, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে আছে বা অস্পৃশ্যতা কত নম্বর আর্টিকেল আছে, তাহলে অ্যান্সার করবে কিন্তু 17। ওকে, এরপর দেখো 18 নম্বরে কি বলা আছে দেখো, 18 নম্বরে বলা আছে উপাধি বিলোপ, ঠিক আছে, বা টাইটেলস যেটাকে আমরা বলি। তাহলে উপাধি বিলোপ বা টাইটেলস বলতে আমরা কি বুঝি বলে দেখো, এইখানে বলতে চাইছি যে
রাষ্ট্র কোনো নাগরিককে উপাধি প্রণয়ন করতে পারে না। ঠিক আছে, কোনো নাগরিককে উপাধি প্রণয়ন করতে কিন্তু পারে না বা প্রদান করতে কিন্তু পারে না। এরপর তুমি বলো টাইটেল বলতে তুমি কি বুঝো? ঠিক আছে, আমি বললাম টাইটেল। টাইটেল বলতে তুমি যদি বলো যে কোন টাইটেলগুলো বলার কথা বলা হচ্ছে, যেমন রাজা, ঠিক আছে, বংশ পরম্পরা একটা উপাধি রাজা, বা মহাধিরাজ, বা মহারাজ, বা নবাব, যেগুলো বংশগতভাবে ছিল সেগুলোকে কিন্তু বিলুপ্তি করা। ওকে, এরপরে ধরো যদি বিদেশে, তুমি বিদেশে গেছো, সেই বিদেশ থেকে যদি কোনো উপাধি তোমাকে দেয়, সেটাও তুমি কিন্তু গ্রহণ করতে পারবে না। যদি নিতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রপতির কি দরকার না, সম্মতি থাকা দরকার। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে যে তাই টাইটেল কি এখন হচ্ছে না? এই তো হচ্ছে, যে ভারতরত্ন একটা টাইটেল তোমরা পড়ো, পদ্মশ্রী পড়ো, পদ্মবিভূষণ পড়ো। ঠিক আছে, এগুলো তাহলে তোমরা কি বলো যে এগুলো কি টাইটেল নয়? এগুলো উপাধি কি নয়? না, এগুলো উপাধি নয়, এগুলো হচ্ছে রাষ্ট্রের সম্মান। ওকে, এগুলো হচ্ছে রাষ্ট্র দ্বারা প্রদত্ত সম্মানকে বোঝায়। এই এক্সেপশন আরও আছে, ধরো হচ্ছে সামরিকদের যেটা দেওয়া হয়, ঠিক আছে, মেজর। ঠিক আছে, আবার শিক্ষাগত যোগ্যতা যেমন ডক্টর, প্রফেসর, এই জিনিসগুলো কিন্তু আলাদা। ওকে, তাহলে এখানে টাইটেলের কথা বলা হচ্ছে রাজা, মহারাজা, নবাব, যেগুলো বংশগত উপাধি সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু এই হলো তোমার অবলুপ্তি হচ্ছে উপাধি বিলোপ করা। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? এই 14 থেকে 18টা ছিল তোমাদের ফার্স্ট এই সমতার অধিকার। এরপরে আমরা যাব নেক্সট পার্টে, সেটা আমরা কি বলবো, আচ্ছা, রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। চলো দেখা যাক। দেখো 19 নম্বর আর্টিকেলে কি বলা আছে। 19 নম্বর আর্টিকেল দেখো, আমরা দেখি যদি ভারতীয় সংবিধানের 19 নম্বর আর্টিকেলে 6টি নাগরিক স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য 6টি স্বাধীনতা কে বলেছে দিতে। ঠিক আছে, এই স্বাধীনতাগুলো কি কি তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়বে, নিম্নলিখিত কোনটি স্বাধীনতা নয়, বা পরীক্ষায় কোশ্চেন পড়বে যে ভারতীয় সংবিধানের 19 নম্বর আর্টিকেলে কটি স্বাধীনতার কথা বলা হয়েছে, তাহলে অ্যান্সার কিন্তু করবে কটি না 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। এই 6টি যে স্বাধীনতা সেগুলো কি কি আমরা একে একে কিন্তু দেখি। ঠিক আছে, প্রথমে দেখা হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, বাক মানে হচ্ছে কথা বলা, এবং মত প্রকাশ করা মানে কাউকে কিছু বলা। ঠিক আছে, সেটা হচ্ছে কি না 19 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। এরপরে তুমি বলো তুমি কি করে নিজের মানে অ্যাকচুয়ালি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এখানে তুমি যদি বলো তাহলে কি করতে পারে, তুমি যে নিজের স্বাধীনতা বাক বা মত প্রকাশের মাধ্যমে প্রকাশ করবে, সেটা কিসের দ্বারা হতে পারে? হয়তো কোনো লেখার মাধ্যমে তুমি করতে পারো। ওকে, বা তুমি কোনো সংবাদ মাধ্যমের মধ্যে হতে পারে। ঠিক আছে, সংবাদপত্র বা মাধ্যমের মাধ্যমে হতে পারে। আর হতে পারে কি, এখন তো আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে মিডিয়া। ঠিক আছে, এই মিডিয়া সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই নিজের মত প্রকাশ করতে পারো, এবং বাক স্বাধীনতার অধিকার করা হয়েছে, কিন্তু খেয়াল করবে সেটা যেন দেশ বিরোধী কোনো উস্কানিমূলক ব্যাপার না হয়, যার জন্য কি দেশে অশান্তি পড়বে বা দেশের ইফেক্ট পড়বে, তাহলে কিন্তু সেটা কিন্তু আদৌ স্বাধীনতা থাকবে না। তাহলে যে বললাম বাক ও মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে যে তোমার লেখার মাধ্যমে বা সংবাদপত্র মিডিয়ার মাধ্যমে দেওয়া, কিন্তু তা নয় যে সেটা দেশ বিরোধী হওয়া। ওকে, পরের পয়েন্টে দিয়েছে যে শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশ করার অধিকার। তাহলে শান্তিপূর্ণ অর্থাৎ তোমাকে বলতে হয়েছে যে অস্ত্র ছাড়া, ঠিক আছে, তুমি শান্তিপূর্ণভাবে জমায়েত কিন্তু হতেই পারো। ঠিক আছে, কোনো কিন্তু অস্ত্র ছাড়া জমায়েত হতে পারে শান্তিপূর্ণভাবে। ওকে, কিন্তু এখানে অস্ত্র নিয়ে চলে গেলে বা যে পরে ঝামেলা হলো, সেটা কিন্তু কোনো অধিকার কিন্তু নয়। ওকে, পরের পয়েন্টে দিয়েছে দেখো সংঘ বা সংগঠন গঠনের অধিকার। ধরো তুমি কোনো রাজনৈতিক দল করবে, বা শ্রমিক ইউনিয়ন করবে, বা ধরো একটা ক্লাব গঠন করবে, সেগুলো তুমি অবশ্যই করতে পারো। ঠিক আছে, তার জন্য তোমার অধিকার দেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট বলেছে যে ভারতের যে কোনো স্থানে অবৈধভাবে চলাফেরা করার অধিকার। তাই তো, মানে তুই মানে বললাম যে ধরো যে তুমি আছো ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে তুমি কোথায় যাবে না হচ্ছে উড়িষ্যা যাবে। ঠিক আছে, তুমি পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে যাবে, তুমি যেতেই পারো।
ঠিক আছে, বা অন্যান্য স্থানে যেতে পারো। সেটাই বলেছে ভারতের যে কোনো স্থানে অবাধে চলাফেরা করার অধিকার তোমার কিন্তু আছে। কিন্তু 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 ভাবো, ধরো কোনো জায়গা সরকার রেস্ট্রিকশন করে রেখেছে, ঠিক আছে, সেটা কি আপনাকে না সিকিউরিটির পারপাসে, ঠিক আছে, সেইগুলো কিন্তু তুমি কিন্তু যেতে পারবে না। ঠিক আছে, যেগুলো কিন্তু সরকার অলরেডি আগের থেকে বাধা দিয়েছে সেই সমস্ত কিন্তু এরিয়ায় তুমি যেতে পারবে না। ধরো ভারত এমন একটা জায়গা বলেছেন ওখানে যাওয়া চলবে না, তুমি তো এখানে বললে যে বাবা এখানে তো অবৈধভাবে চলাফেরার অধিকার আছে, তাহলে আমি চলে যাই, কিন্তু এখানে পারবে না। ঠিক আছে, এমনি হতে পারে যে রাইট টু মুভ এভরিওয়্যার ইন ইন্ডিয়া, বাট কি না যে সমস্ত স্থানগুলো প্রোটেকশন করা আছে ফর সিকিউরিটি, সেগুলোর জন্য তুমি অবশ্যই যেতে পারো না। কিছু ট্রাইবাল এরিয়া আছে যেখানে কিন্তু যাওয়া নিষিদ্ধ। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? এরপর দেখো ভারতের যে কোনো স্থানে বসবাস ও স্থায়ী হওয়ার অধিকার। ধরো এখান থেকে বললাম যে তুমি জগন্নাথ দেবের দর্শন করতে গেছো পুরী, তুমি বললে না আমি আর ওয়েস্ট বেঙ্গল যাব না, আমি কি করব না এখানেই বসবাস করব। ঠিক আছে, এবং সেখানে স্থায়ী বাসিন্দা হতে কিন্তু তুমি অবশ্যই পারবে। ক্লিয়ার? নেক্সট হলো যে কোনো পেশা গ্রহণ বা ব্যবসা করার অধিকার কিন্তু সরকার তোমাকে দিয়েছে, মানে সংবিধান, কিন্তু সেটা যেমন না ইল্লিগেল না হয়। ঠিক আছে, তুমি ইউ হ্যাভ রাইট টু চুজ এনি প্রফেশন বাট মাস্ট বি লিগেল। ঠিক আছে, অর্থাৎ তোমার যেমন লিগেল হয়, অর্থাৎ ইল্লিগেল যেন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হও না যেগুলো দেশের বা রাষ্ট্রের হিতে না হয়। ঠিক আছে, অর্থাৎ হিতে যে হয় সেরকম কাজ তুমি করতে পারো, তুমি ডাক্তার হতে পারো, প্রফেসর হতে পারো, কিন্তু এমন কিছু কাজ করবে না যেটা রাষ্ট্র বিরোধী বা সরকার বিরোধী। ওকে, নেক্সট এটা হচ্ছে 19 নম্বর। তাহলে তোমাকে এখান থেকে কি কোশ্চেন পড়ে বলবে যে মৌলিক অধিকারের যে আর্টিকেল 19 নম্বরে আছে সেটি কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, দিয়ে তোমাকে 3-4টা অপশন দিয়ে দেবে, হয়তো এটার মধ্যে একটা থাকবে, বা বলবে যে কোনটা নয়, সবগুলো দিয়ে একটা ভুল দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু তুমি অবশ্যই মুখস্থ করবে বা বুঝে 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 পড়বে। নেক্সট দেখো 20 নম্বরে কি দিয়েছে, আর্টিকেল নাম্বার 20তে যদি আমরা বলি, তাহলে অপরাধ সংক্রান্ত সুরক্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে। পরীক্ষায় 20 নম্বর আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে নাগরিক এবং অনাগরিকের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা ভারতবর্ষে বসবাস করে তারাও এবং ভারতের বাইরে যারা এসে এখানে থাকছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমান। এবার দেখো এখানে 3টে জিনিস আমরা মনে রাখবো, এই যে 3টে জিনিস, এই 3টে জিনিস কি কি বলেছে, বলেছে এক্স পোস্ট ফ্যাক্টো ল নিষিদ্ধকরণ। এইটার মানেটা কি আবার? ঠিক আছে, ধরো তুমি 2012 সালে বা এটা কত চলছে, 2026 চলছে, তো ধরো 2025 সালে তুমি একটা অন্যায় করেছো, ঠিক আছে, এমন একটা কিছু কাজ করেছো যেটা সেই সময়ে অর্থাৎ 2025 সালে কোনো অফেন্স ছিল না। ঠিক আছে, 2026-এ সেটা বিবেচনা করে দেখা গেছে যে ওই জিনিসটা কিন্তু অফেন্স। ওকে, সেটা এখন নিষিদ্ধ হয়েছে, কিন্তু তুমি 2025-এ অলরেডি কাজটা করেছো ওইটাই করতে, কিন্তু 2026 এসে পরে ওটা কি হয়েছে না, ওটা হচ্ছে মনে হয়েছে যে এটা খারাপ, এটা করা যাবে না। তার মানে তোমাকে বলতে চাইছি যে কোনো কাজ বৈধ ছিল 2025 সময় বৈধ ছিল, কিন্তু আইন সেটা পরবর্তীকালে অপরাধ বলে ঘোষণা করেছে। এর জন্য কিন্তু তুমি 2026-এ যেহেতু আইনটা ইমপ্লিমেন্ট হয়েছে, তার জন্য 2025-এ তুমি করেছো, তার জন্য কিন্তু তোমাকে শাস্তি দিতে পারে না। বুঝাতে পারলাম? ওকে, নেক্সট দেখো বললাম ডবল জিও পার্টি নিষিদ্ধ। ডবল জিও পার্টি নিষিদ্ধ মানে কি, ধরো একটা মানে একই অপরাধের পর জন্য দুবার কিন্তু তোমার শাস্তি হতে পারে না। ঠিক আছে, পারসন কান্ট কনভিক্টেড ফ্রম সাম ক্রাইম মোর দেন ওয়ান্স। ওকে, অর্থাৎ কি না হচ্ছে একই অপরাধের জন্য দুবার কিন্তু শাস্তি হতে কিন্তু পারে না, অধিকার নেই, কিন্তু এটা বন্ধ করা আছে। তারপর দেওয়া আছে সেলফ ইনক্রিমেশন নিষিদ্ধ, অর্থাৎ এটার মানে কি বলতে চাইছে যে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিতে বাধ্য করা কিন্তু তোমাকে কিন্তু যাবে না। এই 3টা কিন্তু 20 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে, এবং এটা নাগরিক এবং অনাগরিক উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তোমার পরীক্ষা কোশ্চেন পড়বে নিম্নলিখিত কোন আর্টিকেলটি বিদেশির ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 20। ওকে, এরপরে আমরা নিয়ে আসছি 20 এবং 21টা। দেখো দেখো এরপর আমরা আসবো অনুচ্ছেদ 21। এই 21-এ কি বলা আছে আমরা একটু আলোচনা করি। অনুচ্ছেদ 21-এ বলা আছে যে কোনো আইনসঙ্গত কারণ ছাড়া, ঠিক আছে, কোনো আইনসঙ্গত, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ,
কোনো আইনসঙ্গত কারণ ছাড়া ব্যক্তির ব্যক্তির ব্যক্তিগত জীবন ও স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না। এটার মানে কি বলেছে দেখো, অর্থাৎ কোনো আইনসঙ্গত কারণ ছাড়া, ঠিক আছে, মানে তুমি বলতে পারো কাউকে বিনা আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা আটক করা যাবে না, বা তার স্বাধীনতা কিন্তু কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু বলা আছে। ওকে, তাহলে আর্টিকেল 21 কি বলা হয়, এটা বলতে পারো যে মর্যাদাপূর্ণ একটা জীবনের অধিকার এই বজায় রাখে কে না, এই আর্টিকেল 21। বা বলতে পারো দ্রুত বিচার পাওয়ার অধিকার, এখানে কিন্তু আর্টিকেল 21 কিন্তু গুরুত্বপূর্ণ অবদান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আর্টিকেল 21-এ মনে রাখবে যে আইন সম্মত ছাড়া কোনো ব্যক্তির জীবন বা তার জীবনী যে স্বাধীনতা, সেটা কিন্তু সরকার হস্তক্ষেপ কিন্তু করতে পারে না। ওকে, এরপর দেখো 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে একটা নতুন সংশোধন মানে নতুন অনুচ্ছেদ যোগ হয়। সেটা হচ্ছে কত না, আর্টিকেল 21-এর। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। এই 21-এর এতে কি বলা হয়েছে, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে আর্টিকেল 21 এ কততম সংশোধনের মাধ্যমে যোগ হয়েছিল, তাহলে 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য রাষ্ট্র বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। অর্থাৎ কি না, যেটা বুনিয়াদী শিক্ষা বলি আমরা, যেটা আমরা বলি বুনিয়াদী শিক্ষা, এই বুনিয়াদী শিক্ষার কিন্তু ব্যবস্থা কিন্তু সরকার অবশ্যই করবে। কত থেকে, 6 থেকে 14 বছর। এই বয়সটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, পরীক্ষা এটা বারবার ধরে কোশ্চেন দেয় যে বয়স কত, 6 থেকে 14 বছর যত যা শিশু আছে তাদের একটা হচ্ছে কম্পালসারি এডুকেশন ফ্রিতে কিন্তু ব্যবস্থা অবশ্যই থাকবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে কোনো শিশুকেই যাদের আর্থিক অবস্থা আছে খারাপ, আর্থিক অবস্থা খারাপ, সেই আর্থিক অবস্থা খারাপের জন্য তারা যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তার জন্য এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। কত, আর্টিকেল 21-এর এ বা অনুচ্ছেদ 21-এর ক থাকতে পারে তোমার কাছে। ঠিক আছে, এটাই কিন্তু বলা আছে, এটা কিন্তু পরীক্ষার পারপাসে ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো, এরপর হচ্ছে আর্টিকেল 22। আর্টিকেল 22-এ কি আছে, আর্টিকেল 22-এ বলা আছে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, ধরো কোনো একটা ব্যক্তিকে হঠাৎ করে পুলিশ গেল, পুলিশ যে পরে বললো যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওকে, তাহলে এখানে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার কি করা উচিত না, দেখো বলা আছে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। অর্থাৎ কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। বোঝা গেছে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে তাকে অবশ্যই জানাতে হবে। 2 নম্বর, ধরো গ্রেপ্তার হলো, তাকে গ্রেপ্তার করা হলো, কারণ জানানো হলো। এরপরে সে চায় কি না, হচ্ছে সে তার অ্যাডভোকেট, ঠিক আছে, বা আইনজীবীর সাহায্য কিন্তু নেওয়ার অধিকার কিন্তু রাখে। সেটাই বলেছে, সে আইনজীবীর সাহায্য নেওয়ার অধিকার কিন্তু রাখে। অর্থাৎ পুলিশ ধরে নিয়ে গেল থানাতে, অ্যারেস্ট করলো, তারপরে কিন্তু সে কনসাল্ট করতে পারে তার অ্যাডভোকেট বা আইনজীবীর সাথে কিন্তু সে কনসাল্ট করতে পারে। এবং তাকে কী করতে হবে, হ্যাঁ, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু হাজির করতে হবে। এটা নিয়ম, 24 ঘন্টার মধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু হাজির করতেই হবে। এবং আদালতের অনুমতি ছাড়া 24 ঘন্টার বেশি আটকে তাকে রাখা যাবে না। এইটা হচ্ছে আর্টিকেল 22-এ কিন্তু বলা আছে। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে এই ছিল তোমার কি না, রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার। এরপরে আমরা পড়ব রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। আগেই বলেছি যে কত নম্বর আর্টিকেল আছে, 23-24 আমরা আর্টিকেলটা পড়ব। ওকে, তো চলো 23 আর্টিকেলে যাওয়া যাক। এরপর দেখো আমরা পড়ব শোষণের বিরুদ্ধে অধিকার, তাই তো। শোষণের বিরুদ্ধে অধিকারে আমরা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের সম্পর্কে পড়ব। তাহলে আর্টিকেল কত আছে, আর্টিকেল আছে 23-24 কিন্তু আমার আর্টিকেল আছে। তাহলে দেখো 23-এ কি বলা হয়েছে একটু ভালো করে দেখো, বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো অর্থাৎ জোর করে, ঠিক আছে, জোর করে কাজ করানো বা মজুরিতে কাজ করানো যাবে না। এটার মানে হচ্ছে বল দ্বারা পরিশ্রম করানো মানে হচ্ছে জোর করে বিনা মজুরিতে কাজ করা যাবে না। মানুষের ক্রয় বিক্রয় মানে হিউম্যান ট্রাফিকিংয়ের কথা বলছে, মানুষ কেনা বেচা যাবে না। ওকে, এবং বেগার খাটানো যাবে না। বেগার খাটানো মানে ধরো ঋণের পরিবর্তে তুমি ঋণ নিয়েছো,
সে ঋণ নেওয়ার পরে তোমাকে জোর করে কিন্তু কাজ করানো যাবে না। তাহলে আর্টিকেল 23-এ কি বললাম, যে জোর করে বিনা মজুরিতে কাজ করা কিন্তু যাবে না, মানুষ কেনা বেচা যাবে না, এবং কি বললাম, বেকার খাটানো কিন্তু যাবে না। আর্টিকেল 23 কিন্তু ইঙ্গিত করে। এগুলো প্রত্যেকটা আর্টিকেল তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 24-এর উপর দেখি আমরা। অনুচ্ছেদ 24-এ দেখো, বলেছে 14 বছর কম বয়সী কোনো শিশুকে কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না, তাই তো? তাহলে এখানে কোশ্চেন পড়ে যে কত বছর কম বয়স, মানে কত বছর পর্যন্ত, অর্থাৎ 14 বছর পর্যন্ত। এটা কিন্তু খেয়াল করবে, 14 বছর পর্যন্ত কিন্তু কোনো শিশুকে, ঠিক আছে, কারখানাতে বা খনিতে কোনো কাজ করা যাবে না, যেটা চাইল্ড লেবার বলি আমরা, সবাই নাম শুনেছ, সেটা হচ্ছে কি না, চাইল্ড লেবার। এই চাইল্ড লেবার কত বছর না, 14 বছর। 14 বছর নিচে হলে চাইল্ড লেবার, তার উপরে কিন্তু তুমি চাইল্ড লেবার বলা চলে না। কেন বলেছে বলো দেখিনি? কারণ হচ্ছে, এই দেখো, তোমাকে একটু আগেই বললাম যে 21-এর এ যে আমরা পড়লাম এর আগে, সেই 21-এর এতে কি বলা হয়েছিল না, হচ্ছে কোনো শিশু যাতে আর্থিক অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তার জন্য 6 থেকে 14 বছর পর্যন্ত কম্পালসারি এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা কিন্তু চালু হয়েছিল। এই জন্যই 14 বছর বয়সে কি না, কোনো শিশুকে কিন্তু কারখানা কাজ করা যাবে না, কারণ ছোট শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ এগুলো, তাই না? এগুলো করা কিন্তু যাবে না। বোঝাতে পেরেছি? এইখানে দেখো, এখানে তুমি বলতে পারো এর জন্য তোমার ফ্যাক্টরিজ অ্যাক্ট হয়েছিল 1948 সালে হয়েছিল, ফ্যাক্টরি অ্যাক্ট লিখে রাখতে পারো, যে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 সালে হয়েছিল। মাইন্স অ্যাক্ট হয়েছিল 1952 সালে, মাইন্স অ্যাক্ট হয়েছিল কিন্তু। এবং চাইল্ড লেবার বিল হয়েছিল কত না, 1986-তে। 1986-তে এই বিলগুলো কিন্তু অবশ্যই হয়েছিল, এবং এগুলো লিখে রাখবে। এরপরে আমরা পড়ব ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 আছে, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই ধর্মীয় স্বাধীনতার অধিকার মানে হচ্ছে নিজে যে কোনো ধর্ম কিন্তু মানতে পারো। দেখো আর্টিকেল 25-এ দিয়েছে, কি দিয়েছে না, প্রত্যেক ব্যক্তি বিবেকের স্বাধীনতা অনুসারে, অর্থাৎ সে যেটা চায়, তার মন যেটা চায়, বিবেক যেটা চায়, কি করতে পারে না, যে ধর্ম পালন করতে পারে। যে কোনো ধর্ম সে পালন করতে পারে। ওকে, ধর্ম গ্রহণ করতে পারে, আজকে হিন্দু, কালকে মুসলিম, পরশু শিখ, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এবং ধর্ম প্রসার করতে পারে, বলতে প্রচার করতে পারে। কিন্তু তাহলে তোমাকে আমি বলতে পারলাম যে যে কোনো ধর্ম মানা যায়, ঠিক আছে, ধর্মীয় মানে আচার পালন করতে পারো, তুমি তোমার ধর্মের কথা তুমি অন্য কাউকে বলতে পারো, কিন্তু সরকার এগুলো সব কিছুই মেনে নেবে, ঠিক আছে, ভারতের সংবিধানে সব কিছু মেনে নেবে, কিন্তু তুমি ধর্মের নামে ঝগড়া বা হিংসা করলে কিন্তু সেটা কিন্তু অধিকার নয়, এটা করা যাবে না। ধর্মের নামে তুমি হিংসা ছড়াচ্ছ বা ঝগড়া করছো, সেটা কিন্তু নয়। ওকে, সমাজে ক্ষতি হয় এমন কোনো কিছু কাজ করা কিন্তু যাবে না ধর্মের নামে। ওকে, আর ধর্মের নামে অন্যকে জোর করা কিন্তু যাবে না, এগুলো কিন্তু তোমার অবশ্যই বন্ধ করতে হবে। এরপর দেখো আর্টিকেল 26-এ কি বলা আছে। 26-এ দেখো বলেছে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা করার অধিকার কিন্তু রাখে। বলেছে নিজের ধর্ম প্রতিষ্ঠান, বলেছে, তাই তো? মানে তুমি কি, ধরো মন্দির প্রতিষ্ঠান করবে, ঠিক আছে, করতে পারো, মসজিদ করতে পারো, গির্জাও করতে পারো, মঠও তুমি স্থাপন করতে পারো। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন হয়ে গেল, এবার পরিচালনা করা। এবার ধরো তুমি একটা মন্দির তৈরি করেছো, সেই মন্দিরটা তো সরকার আর পরিচালনা করবে না, সেখানে মন্দির কর্তৃপক্ষ যারা আছে তারাই কি করবে, মন্দির পরিচালনা করবে। ধরো মসজিদ করেছো, মসজিদ কে করবে না, মসজিদ যারা পরিচালনা করে, মসজিদ যায় যারা, তারাই কি করবে, কমিটি তৈরি করে তারা নিজস্ব কী করবে, মসজিদ পরিচালনা করবে। তার জন্য সরকার কিন্তু অকারণে হস্তক্ষেপ করবে না তোমার কাছে, কিন্তু যদি ঝামেলা সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই কিন্তু সরকার ব্যবস্থা নেবে। ওকে, এটাই কিন্তু বলা আছে। আর্টিকেল 27-এ কি বলা আছে দেখো, ধর্ম নিরীক্ষে হবে এটা, ঠিক আছে, সরকার কোনো ট্যাক্স নেবে না। অর্থাৎ সরকার তোমার কাছে কোনো ট্যাক্স নিয়ে যে কোনো ধর্মকে এগিয়ে দিতে পারবে,
এটা কিন্তু মানে রাষ্ট্র কিন্তু করবে না। রাষ্ট্র সব ধর্মের প্রতি কিন্তু সমান কিন্তু আচরণ করবে। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে দেখো অনুচ্ছেদ ২৮। অনুচ্ছেদ ২৮ কি আছে না, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয়। ধরো কোনো একটা স্কুল যেটা সরকারের টাকায় চলে, ঠিক আছে, সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক কিন্তু বলছে নয়। ওকে, বা একটা স্কুল ধরো যে আংশিক সরকারের সাহায্যে চলে, সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষা ধরো আছে, কিন্তু সেখানেও ছাত্রদেরকে জোর করে পড়ানো যাবে না, তার অভিভাবকের অবশ্যই কী করতে হবে, অনুমতি নিতে হবে। এই ছিল ২৫ থেকে ২৮ হচ্ছে ধর্মীয় স্বাধীনতা অধিকার। পরীক্ষায় তোমার কোশ্চেন পড়বে যে ধর্মের অধিকার তোমার কোথায় আছে, অ্যান্সার করবে কি না হচ্ছে ২৫ নম্বর। ধর্মীয় স্বাধীনতার অধিকার কোথায় আছে না, আর্টিকেল হচ্ছে ২৬। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু জানতে হবে। এরপরে আমরা পড়ব কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট, অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, এবং তার লাস্ট পার্টটা আছে রাইট টু কনস্টিটিউশন রিমেডিজ, মানে সংবিধানের প্রতিবিধানের অধিকার। এই কয়েকটা আমরা আজকে পড়ব। তারপরে আমরা নেক্সট ক্লাসে পড়ব রিট সম্পর্কে আমরা জানবো। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট টপিকটা দেখি। এরপর দেখো, এরপরে আমরা দেখব যে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। ঠিক আছে, এই শিক্ষা এবং সংস্কৃতির অধিকারটা কি না, কালচারাল এডুকেশন রাইট হচ্ছে আর্টিকেল ২৯ থেকে ৩১। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কত নম্বর আর্টিকেলে এই কথাটা বলা আছে। এরপর দেখো অনুচ্ছেদ ২৯ বা আর্টিকেল ২৯-এ কি বলা হয়েছে, ভাষা শিল্পী দেখো দাঁড়াও ১ মিনিট, হ্যাঁ, ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার। অর্থাৎ কি বলতে চাইছে, ধরো যদি কোনো মানে যে কোনো সম্প্রদায়ের যদি আলাদাভাবে ভাষা বা সংস্কৃতি তাদের থাকে, তারা সেটাকে রক্ষা বা বজায় রাখতে পারে। এখানে কিন্তু রাষ্ট্র কোনো বাধা দেবে না, এটাই বলেছে। আর একটা বলেছে ভর্তিতে বৈষম্য নিষিদ্ধ, অর্থাৎ ধরো ধর্মের কারণে যে স্কুল বা কলেজে ভর্তি আটকানো যাবে না, এটাই বলেছে যে ভর্তির বৈষম্য নিষিদ্ধ, অর্থাৎ তুমি এই ধর্মের বলে ভর্তি হবে না, এটা করা যাবে না। দ্বিতীয়ত বলছে যে কোনো ভাষাগত সংখ্যালঘুরা নিজের ভাষায় কিন্তু স্কুল বা কলেজ কিন্তু খুলতে পারে। এরপর দেখো ২৯-এ কি বলা আছে, ২৯-এ বলা আছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার। যেমন আমরা ধর্মীয় ব্যাপারটা বলেছিলাম, এখানটা দেখো সংখ্যালঘুদের, এই কথাটা ভালো করে খেয়াল করো, সংখ্যালঘুদের, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার। অর্থাৎ যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়, এটা কি হতে পারে, ধর্মের ভিত্তিতে হতে পারে, আবার ভাষার ভিত্তিতে হতে পারে সংখ্যালঘু, ঠিক আছে, তারা যদি নিজের স্কুল বা কলেজ খুলতে চায়, তাহলে তারা অবশ্যই সেটা খুলতে পারবে এবং তারা কী করতে পারবে, নিজেরা পরিচালনা করতে পারবে, এতে সরকার কখনো হস্তক্ষেপ করবে না। এরপরে তোমার মনে হলো ২৯ আর ৩০-এর মধ্যে কি পার্থক্য, একটু ভালো করে দেখে রাখো এই দুটোর মধ্যে। ২৯ নাম্বার আর্টিকেলে আমরা কি বললাম না, যে কোনো সম্প্রদায়, ঠিক আছে, যে কোনো সম্প্রদায়, আর এটা কিন্তু হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। আর্টিকেল ২৯টা কী ছিল বলো দেখিনি না, সংস্কৃতি সংরক্ষণ, এটা হচ্ছে সংস্কৃতি সংরক্ষণের জন্য ছিল, কিন্তু এটা হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষার অধিকার। ঠিক আছে, এই দুটো কিন্তু পার্থক্য অবশ্যই কিন্তু খেয়াল করবে। এরপর দেখো আর্টিকেল ৩১। আর্টিকেল ৩১ আমরা আগেই বলেছিলাম যে সম্পত্তির অধিকার, সেটা অলরেডি বাদ পড়ে গেছে, সেটা এখন লিগ্যাল রাইট হয়েছে। ৩০০ আছে, পার্ট নাম্বার 12-এ আছে, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। ক্লিয়ার? প্রথমে দেখো, প্রথম বললাম যে 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, সেই 7টা বাদ দেওয়া হলো 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে। সেই একটা বাদ গেল, সেটা ছিল সম্পত্তির অধিকার ছিল। ওকে, রাইট টু প্রপার্টি সেটা বাদ দিয়েছিল, এবং তার পরিবর্তে ওটা এখন কি লিগ্যাল রাইট। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে নিচের কোনটি মৌলিক অধিকার এখন নয়, তাহলে এখানে করবে সম্পত্তির অধিকার কিন্তু এখন আর নেই। ওকে, এরপরে আমরা পড়ব যে সংবিধানের প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশন রিমেডিজ। এরপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই আর্টিকেল ৩২টা। আর্টিকেল ৩২টা কি বলা হয়েছে না, ধরো দেখো মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার। এটা হচ্ছে কনস্টিটিউশন রিমেডিজ, অর্থাৎ যখন তোমার মনে হবে যে না, আমার
ঠিক আছে? যে কি না সাংবিধানিক অধিকার রক্ষা হচ্ছে না বা পারছি না, তখন কি হবে? না একটা মানুষ সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। কত নম্বর ধারা অনুযায়ী? 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করে আমরা পড়বো রিটটা, ঠিক আছে? 32 নম্বর ধারা অনুযায়ী মনে রাখবে যে সুপ্রিম কোর্টে যেতে হলে 32 নম্বর ধারা অনুযায়ী হয়, আর সরকারি মানে হাইকোর্ট সরাসরি যদি হাইকোর্টে যেতে যায় তাহলে কত হবে? 226 নম্বর ধারা অনুযায়ী হয়। এরপরে তুমি এই 26 আর 32-এর মধ্যে কী তফাৎ আছে? না সুপ্রিম কোর্টে কখন যেতে পারে? শুধুমাত্র মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে ডাইরেক্ট কিন্তু সাধারণ নাগরিক কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। আগে আবার বলছি, শুধুমাত্র মৌলিক অধিকার যদি লঙ্ঘন করা হয় তাহলে সুপ্রিম কোর্টে যেতে যাওয়া যায়, সেটা আর্টিকেল নাম্বার 32। আর এই হাইকোর্টে যেটা যেতে পারে সেটা হচ্ছে মৌলিক অধিকারও যেতে পারে এবং অন্যান্য অধিকারের জন্যও কিন্তু হাইকোর্টে যেতে পারে, কিন্তু শুধুমাত্র যদি মৌলিক অধিকারের জন্য যায় সেটা হচ্ছে আর্টিকেল 32 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এরপরে এই ডক্টর বি আর আম্বেদকর এই অনুচ্ছেদকে অর্থাৎ 32 নম্বর অনুচ্ছেদকে কী বলেছেন? হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন পড়ে। ভারতের সংবিধানের কোন ধারাকে কি বলা হয়? হৃদয় আত্মা বলা হয়। কি বলবে? হচ্ছে ভারতের সংবিধানের 32 যে আর্টিকেলটা আছে সেটাকে হৃদয় এবং আত্মা বলা হয়, হার্ট অ্যান্ড সোল, এবং এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এটাও তোমরা কিন্তু লিখে রাখবে যে এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছিল যে মিনি কনস্টিটিউশন নামে কে পরিচিত? না অ্যান্সার করবে কিন্তু এই 32। ক্লিয়ার? বুঝাতে পারলাম? এরপরে দেখো, এরপরে আমাদের আছে 33 নম্বর আর্টিকেল, 34 নম্বর আর্টিকেল, 35 নম্বর আর্টিকেল, ঠিক আছে? এগুলো কিন্তু আছে, এগুলো পরীক্ষায় কিন্তু অতটাও বেশ একটা গুরুত্ব নয়। 35-এর তোমরা ছিল জানো যে জম্মু কাশ্মীর ছিল, সেটা 2019-এ উঠে গেছে। এরপরে আমরা পড়বো নেক্সট ক্লাসে আমরা পড়বো রিটস পড়বো, ঠিক আছে? এই যে বললাম যে সুপ্রিম কোর্টে যে গিয়ে 32 নম্বর ধারা অনুযায়ী সরাসরি যেতে পারছি, সেই হিসাবে সুপ্রিম কোর্ট করে কতগুলো রিট জারি করে, সেই 5টা রিটস কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা ওই নিয়ে আসছি যে রিটস সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটা জারি করে সেটা সম্পর্কে আমরা অলরেডি পড়বো। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আশা করি খুব উপকার হবে এই ভিডিওটা দেখে। একটা ক্লাসের মধ্যেই তোমাদের ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু থাকছে। ওকে, চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো, এই ক্লাসগুলো মন দিয়ে দেখো।